আমি নিজে ফোন করেছিলাম জয়েন্ট ডিরেক্টরকে ইডিকে, যে লিভস অ্যান্ড বাউন্সের অফিসটাতেও অভিষেক যে এমপি অফিস করেছে এটা আছেন মাননীয় সুগত মজুমদার, উনি প্রতি মাসে হিয়ারিংটা করছেন। আজকে হিয়ারিং ছিল এবং সামনে ওকে হাইকোর্টে, যেটা ইডি সিবিআই পারেনি, আমি অন্তত কানটা ধরে তো অন্তত হাইকোর্টে নিয়ে এসেছি হলফনামা দিতে। ওর বিরুদ্ধে যে কেস চলছে, কেসের লড়াই কত সকলকে পারচেস করতে চাইছে ওর। আজকে এই মৃত ভোটারদের বিষয়টাকে তুলে ধরেছিলাম বলে আজকে ইলেকশন কমিশন তথ্য দিতে বাধ্য হয়েছে, ডিএমদেরকে চাপ দিয়ে যে কত মৃত ভোটার আছে তোমরা তথ্যগুলো দাও। তাই এগুলো যদি না করা হতো তাহলে কি হতো? আজকে শুভেন্দুদা যে ইস্যুটা তুলেছেন, মানুষ চাইছে যে অভিষেক গ্রেপ্তার হোক, এবং আমি আশা করব যে এখন দেখুন অভিষেক যদি এখনই এগুলো মুখে দেখুন মিডিয়ার সামনে এত লক্ষ বাদ যাবে, এত কোটি বাদ যাবে, ওই পাগল ছাগলের মতো আমি বক্তব্য, আমি তথ্য অনুযায়ী বলছি আপনাকে। আমি আপনাকে বলছি এখান দিক দিয়ে মমতা ব্যানার্জির এই জিহাদি সরকার, পিসি ভাইপোর জিহাদি সরকার অবশ্যই উচ্ছেদ হবে। তুমি যেটা জিজ্ঞেস করবো, বঙ্গে তো এসআইআর শুরু হয়ে গেছে, তাহলে ডায়মন্ড হারবারে এসআইআর এর কেমন কি প্রভাব পড়েছে? দেখুন, ডায়মন্ড হারবারে যে লোকসভার কথা বলছেন, তো সে ডায়মন্ড হারবার লোকসভায় তো 7টা বিধানসভা আছে। তো এখানে যাওয়ার হচ্ছেই ডায়মন্ড মডেল বিএলও, শুধু তৃণমূলের বেশিরভাগ যারা যুক্ত তৃণমূল পার্টির, আমি তো প্রচুর কমপ্লেন করেছি এ নিয়ে, তারাই সব বিএলও হয়েছে। আর এখানকার ডিএমএসডিও তো ভাইপোর আঙ্গুলি হেলনেই চলেন, এবং সঙ্গে কোনো অন্য পার্টির বিএলএ যাচ্ছে না। একটা হচ্ছে অর্গানাইজেশনের দুর্বলতা, দ্বিতীয় হচ্ছে সন্ত্রাস, যেখানে সন্ত্রাস সেখানে বিএলএ 2 যাচ্ছে না অপোনেন্ট পার্টির, শুধু বিএলএর সঙ্গে তৃণমূলের 4-5 জন যাচ্ছে, কোনো কোনো জায়গায় ঝান্ডা সমেত যাচ্ছে। দেখা যাচ্ছে বিএলওর তৃণমূলের নেতাদের গাড়িতে করে যাচ্ছে, তৃণমূলের নেতারাই ফর্ম দিচ্ছে, এবং বেশিরভাগ জায়গায় 2টো করে ফর্মও দেওয়া হচ্ছে না, একটা করে ফর্ম দেওয়া হচ্ছে। আর যেখানে সন্ত্রাস নেই সেখানে সাংগঠনিক দুর্বলতার জন্য বিএলএ 2 থাকছে না অপোনেন্ট পার্টির, এটাই ঘটনা। তার মধ্যেই দেখা যাক যে কি হয়। আমি তো এর মধ্যে যেমন আপনার এই কিছুদিন আগে ফলতাতে মৃত ভোটারদের যাতে তালিকায় মানে তুলতে হবে সেজন্য আমি কমপ্লেনও করেছিলাম। মানে বিএলওকে 20 জন বিএলওকে, যে অভিষেক ব্যানার্জির যে রাইট হ্যান্ড আছে জাহাঙ্গীরই একজন আর কি, ওদের তো সব মানে প্রচুর হাত। মানস পান্ডা সে পঞ্চায়েত অফিসে, ফলতা পঞ্চায়েত অফিসে 21 জন বিএলও এর মধ্যে 20 জনকে ডেকে নিয়ে এসে তাদের সকলকে মোবাইল সুইচ অফ করিয়ে থ্রেট করে যে কোনো মৃত ব্যক্তির নাম বাদ যাবে না। যে 11,588 জন যে রয়েছে আপনার ফলতা বিধানসভাতে, শুধু মৃত ব্যক্তি যাদের ভোটার লিস্টে নাম রয়েছে এবং তারা সব লোকসভাতে ভোট দিয়েছে, সেই সব লোকদের নাম বাদ দিতে বারণ করেছে। তা আমার কাছে ইনফরমেশনটা আসে, আমি কমপ্লেন করেছি, যায় না কি করছে ইলেকশন কমিশন। এবং ইলেকশন কমিশনকে যখন বিএলওদের ধরুন এর মধ্যে কিছু কিছু বিএলও আছে ভালো, তা তারা হয়তো নাম বাদ দিতে চায়, রিমুভ করতে চায় মৃত ব্যক্তি যারা, মৃত ভোটার লিস্টে যাদের নাম আছে, কিন্তু এদের থ্রেটিং করছে। কারণ এই তো পুরো একটা ডায়মন্ড হারবারে জানেন তো পুরো সন্ত্রাস। আমি তো তার জীবন্ত উদাহরণ, আমাকে 3বার অ্যাটাক করে আমাকে পঙ্গু করে রেখে দিয়েছে, তাহলে সাধারণ লোকেদের কি অবস্থা হবে? তো সেখানে আমি ইলেকশন কমিশনকে একটা আমি আবেদন করেছিলাম যে প্রত্যেকটা স্টেটে এই জন্ম মৃত্যুর একটা ডেটাবেস থাকে, রেজিস্টার করতে হয়, তাই সেখানে সব আধার কার্ড দিয়ে সমস্ত কিছু করতে হয়। তো ওই রেজিস্টার নিয়ে নিতে বলেছিলাম হেফাজতে নির্বাচন কমিশনে। এবং আমি জানি না কিছু কি করেছে, তার 5 দিন পরে দেখলাম নির্বাচন কমিশন এটা বিবৃতি দিয়েছে যে প্রায় 36 লক্ষের মতো মৃত ভোটার আছে। এটার সংখ্যা আরো বেশি হবে, কারণ আমার হিসাব বলে যে শুধু ডায়মন্ড হারবারে 1,10,12,000 মৃত ব্যক্তির ভোটার লিস্টে নাম ঢোকানো আছে। আর এইভাবে চলছে আর কি ডায়মন্ড হারবারে এসআইআরটা। আর আপনার ইলেকশন কমিশন কতদূর কি করবে সে তো ভগবান জানেন। দেখা যাক, আশার আশা ভবে আশা, আশা বই তো নয়, আমরা তো আশা করবই।
আমরা তো দেখছি অলরেডি 46 লক্ষ মৃত ভোটারের নাম অলরেডি বাদ গেছে, এখনো ডাবল ট্রিপল ভোটার বাকি আছে, বাংলাদেশি ভোটার বাকি আছে, তাহলে প্রায় কত নাম বাদ যেতে পারে? না, আমি তো আপনাদের একটা হিসাব মনে হয় এর আগে দেখেছিলাম কোনো একটা চ্যানেলে, যে আমি আজ থেকে 22/8 মানে অগস্ট মাসের 22 তারিখে, যখন যেদিন মোদিজি এসেছিলেন, সেদিন আমি সিওর সঙ্গে মিট করেছিলাম। তো মিট করার সময় আমি ওনাকে টোটাল এই তথ্য সমেত আমি এটা জমা দিয়েছিলাম। তাতে পরিষ্কার লিখে দিয়েছিলাম যে অল ইন্ডিয়া আমার যে 2004 থেকে 2002 নয়, টু এর সময় তো আরো ভোটার কম ছিল, 2004 থেকে 2024-এ আমার টোটাল অল ইন্ডিয়াতে ভোটার ইনক্রিজ হয়েছিল 45.6%, এবং ওয়েস্ট বেঙ্গলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে 60.2%। তাহলে কি এমন মিরাকেল ঘটলো যে ওয়েস্ট বেঙ্গলে 15% ভোটার এক্সট্রা হলো? 15% ভোটার মানে মুখের কথা নয়, কিন্তু 4,74,37,431 জন ভোটার ছিল আপনার ওয়েস্ট বেঙ্গলে 2004-এ। তাহলে তার 15% মানে নিয়ার আবার প্রায় 5,75,70 লক্ষ ভোটার বাড়লো 2024-এ। আমি বোঝাতে পারছি কথাটা? আচ্ছা, ডায়মন্ড হারবারে আবার হচ্ছে কি যে 11,02,946টা ভোটার ছিল 2004-এ। দেখুন সেইটা বাড়লো হচ্ছে কত, 70.5%, অর্থাৎ অল ইন্ডিয়া যে অ্যাভারেজ আছে 45.6, সেখান দিক দিয়ে বাড়ছে কত, নিয়ার আবার 25%। তাহলে আপনার 11,02,946 মানে 25% মানে নিয়ার আবার প্রায় 2,75,000। এবং তারপরে আরো বেশি করে ঢুকিয়েছে আপনার, এটা 2024 অব্দি আমার স্ট্যাটিস্টিক্স আমি বলছি। তাহলে আপনি দেখতে পাচ্ছেন 70 লক্ষ ভোটারের গড়মিল হচ্ছে যদি আপনার যেভাবে অল ইন্ডিয়া ফিগারে যদি ইনক্রিজ হয়। এবার মৃত ব্যক্তি তো ভোটার রয়েছেই, এই সব মিলিয়ে আমার যে হিসাব, এখনো কিন্তু তো মৃত ব্যক্তিদের ভোটার তো বাদ যায়নি, ডেটাবেস সব চেয়েছে, ডিএমরা যে তথ্যটা দিয়েছে তার উপরেই ভিত্তিতে করেছে, এবং শ্মশান, কবরস্থান এইসব জায়গা থেকে ডেটাবেসটা পুরো নেবে, নেওয়ার পরে তারপর ইলেকশন কমিশন ডিসিশন নেবে। আমি সেন্ট্রালি ওদের ডিলিট করতে বলেছি, তাহলে বিএলওর উপর এত তৃণমূল গুন্ডারা এত চাপ দিতে পারবে না। এবং অলরেডি দেখছেন যে আমি পাঠিয়ে দিয়েছি সমস্ত চিঠি তথ্য সমেত, এবং আমি ইলেকশন কমিশনে আমি উইথ গ্রাফ আমি এগুলোকেও সব ডেটাবেস গুলোকে দিয়েছি যে কিভাবে ইনক্রিজ হয়েছে। তো খাটতে হয় এগুলো, মুখে দেখুন মিডিয়ার সামনে এত লক্ষ বাদ যাবে, এত কোটি বাদ যাবে, ওই পাগল ছাগলের মতো আমি বক্তব্য, আমি তথ্য অনুযায়ী বলছি আপনাকে। 3 কোটি 4 কোটি নয়, যে হারে বাংলাদেশে ইনফ্লাক্স হয়েছে। এবং আপনি দেখবেন যে 1951 সালে আমাদের এখানটায় মুসলিম পার্সেন্টেজ ছিল 19.61%, সেটা এখন দাঁড়িয়েছে নিয়ার আবার 28.9%। তো অনেকে বলে যে মুসলমানরা প্রচুর বাচ্চা পারে বলে, জন্মায় বলে, সেই জন্য নাকি এত সংখ্যা, কখনো হতে পারে না, হতো তাতে 23-24% হতে পারে, কখনো 28-9% হতে পারে না। তাহলে আমার যে 10% মুসলিম সংখ্যাটা যে বাড়লো, তাহলে আপনি টোটাল এখানে যদি ভোটার দাঁড়ায় হচ্ছে 7 লক্ষ, ওয়েস্ট বেঙ্গলে 7,60,000, তাহলে আপনি 10% আপনি ধরুন না, নিয়ার আবার 76 লক্ষ। তা মোরালে 70 থেকে 80 লক্ষ আপনি পেয়ে যাচ্ছেন। তার সঙ্গে আরো কিছু যদি রোহিঙ্গা ফোহিঙ্গা এইসব ঢোকান, তো আমার হিসাবে 80 থেকে 85 লক্ষ নাম বাদ যাবে যদি প্রপারলি এটা করা হয়। এই যদি 50%ও কাজ হয় তাতেও অনেক, তাতেও অন্তত 45-50 লাখ বাদ যাবে। এসআইআর শুরু হওয়ার পরে প্রথম ভোট হয়েছিল বিহারে এবং সেখানে বিজেপি ভালো ফলাফল করেছে, কিন্তু বঙ্গে দেখা যাচ্ছে শাসক দল প্রথম থেকে এসআইআর এর বিরোধিতা করে গেছে, তাহলে এখানে ফলাফল কি হতে পারে? না, অ্যাকচুয়ালি এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টটা চলছে জামাতের, এরা জেএমবির থেকে প্রচুর টাকা পয়সা পেয়ে সরকারটাকে প্রতিষ্ঠিত করে। তা সে জেএমবির যারা হাসিনাকে উচ্ছেদ করেছে, তা তাদের কথা তো মমতা ব্যানার্জিকে শুনতেই হবে। আপনি অ্যাক্টিভিটিস গুলো দেখছেন না, যত ক্রিমিনাল, যত নেতা বেশিরভাগই হচ্ছে সেই জামাতি ঘরানার, এবং তাদের কোটি কোটি টাকা। এই কিছুদিন আগে শাহনুরের, আমি এই বারাসাতে বসিরহাটে শাহনুরের যে দ্বিতীয় শাহজাহান যাকে বলে, তার তথ্য বার করলাম, 300-400 কোটি টাকার মালিক। এরকম সব দেখবেন, কাজল শেখ 400-500 কোটি টাকার মালিক, শওকত মোল্লা 400-500 কোটি টাকার মালিক। তো এই যে তৃণমূল জমানায় লাস্ট 15 ইয়ার্সে এরা কোটি কোটি টাকা কামিয়েছে। এটা ইসলামিক ফান্ডামেন্টালিজম এখানে গ্রো করেছে, এটা অস্বীকার করার উপায় নেই। আর কে ভোটে জিতলো কে হারলো এটা বড় কথা। আমার ভারতবর্ষ, আমরা ভারতবর্ষের নাগরিক, মানে হিন্দু হোক, মুসলমান হোক, যাইপার হোক, আমরা ভারতীয়রা ভোট দেবো, আমাদের যাকে ভালো লাগবে তাকে জেতাবো। কিন্তু যারা ভারতীয় নয়, অভারতীয়, সেখানে ভোট দেবে, তারা তো ভোট দেওয়ার কোনো রাইটস নেই। বিশেষত যারা শরণার্থী এই নয়, যারা অনুপ্রবেশকারী। কারণ নেহেরুল লিয়াকত চুক্তি অনুযায়ী যারা পাকিস্তান এবং বাংলাদেশে যে সমস্ত সংখ্যালঘু রয়েছে তাদেরকে আশ্রয় দিতে বাধ্য হচ্ছে ভারতবর্ষ, তারা হবে শরণার্থী।
একই টাইমে ভারতবর্ষে যদি কোনো মুসলিম যদি ডিপ্রাইভ হয়, বঞ্চিত হয়, সে যদি মনে করে যে পাকিস্তান বাংলাদেশে আমি চলে যাব, সে সেখানকার শরণার্থী হবে। তো এতে তো কোনো আপত্তি নেই। সেই জন্য কখনো বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈনের সঙ্গে কখনো ওখানকার মুসলমানদেরকে কখনো মিলালে চলবে না। যে এরা কেন আসছে, এখানকার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈনদেরকে কেন সিএতে করে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, কেন বাংলাদেশে মুসলমানরা পাবে না? এই যে কার্যে কারা, মুসলমানরা নয় কিন্তু, কার্যে পলিটিক্যাল লিডাররা যারা সংখ্যালঘু ভোটকে ভোট ব্যাংক হিসেবে আর কি লালায়িত করেছে। আপনি দেখবেন যে প্রথম কথা, আমার দেশটা যখন ভাগ হয়, একটা দেশ ভাগ হলো, 3টে টুকরো হলো। তা 3টে টুকরো যখন হলো, তাহলে সেক্ষেত্রে কি হবে? এই 3টে টুকরো হলো, একটা বাংলাদেশ, একটা পাকিস্তান, একদিকে মাঝখানে হচ্ছে ভারতবর্ষ। তা বাংলাদেশ ও পাকিস্তানে যে সমস্ত মুসলমানরা দেশটাকে ভাগ করলো যে আমরা হিন্দুদের সঙ্গে থাকতে পারবো না, আমাদের আলাদা রাষ্ট্র চাই, তা তো কখনো ভাবেনি যারা তখন দেশ ভাগ করে নিল যে আমার ভারতবর্ষের মুসলমানরা কিভাবে বাঁচবে, তারা কি বাঁচবে, আমরা যে হিন্দুদের হাতে ছেড়ে দিয়ে যাচ্ছি তাদের। তা এবং ভারতবর্ষে যে সমস্ত মুসলমানরা ছিল তারা তো কোনোদিন এই ভারতবর্ষ ছেড়ে যে তারা ভারতটাকে তো মা বলে মনে করেছে, তা তাদের তো অধিকার আছে এই দেশকে নিজের দেশ বলে মনে করার। এবং এই বাংলাদেশ এবং পাকিস্তানের মুসলমানরা তারা তো ভারতীয় মুসলমানদের সঙ্গে গদ্দারি করেছে, ঠিক কিনা? তা তো তাহলে শুধু তারা ভারতবর্ষে হিন্দুদের সঙ্গে গদ্দারি করেনি বাংলাদেশি মুসলমানরা, তারা ভারতীয় মুসলমানদের সঙ্গে গদ্দারি করেছে। তাহলে সে ভারতীয় মুসলমানরা কেন বাংলাদেশি মুসলমানদের আশ্রয় দেবে? আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি হাত জোর করে অনুরোধ করছি, কোনো ভারতীয় মুসলমানদের কারোর নাম বাদ যাবে না, কিন্তু একই সঙ্গে বাংলাদেশের মুসলমানদেরকে আপনার ভোটার কার্ড, আধার কার্ডে সহায়তা করবেন না এবং তাদেরকে আশ্রয় দেবেন না। মনে রাখবেন যে তারা বা তাদের পূর্বপুরুষরা, আপনি বা আপনার পূর্বপুরুষের সঙ্গে গদ্দারি করে এই দেশটাকে ভাগ করেছে, যার ফলে এই অবস্থা। আজকে আমরা ভারতবর্ষের লোকের একই উপমহাদেশ, 3টে টুকরো হলো, আমরা চিন্তা করছি মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর, আর এই বাকি 2টো দেশ চেষ্টা করছে, চিন্তা করে আমাদের দেশে মানুষ পাঠানোর, আমাদের দেশে জঙ্গিবাদ। শুধু একটা ধর্মীয় কারণে যখনই একটা নিউট্রাল দেশ থেকে যখনই মুসলিম কান্ট্রিতে 2টো দেশ পরিণত হলো, তখনই জিহাদি একটা বাতাবরণ তৈরি হলো। আর আমাদের হিন্দু মেজরিটি আছে বলে আমাদের ডেভেলপ চিন্তা, আমাদের সঙ্গে সঙ্গে এখানকার দেশে মুসলমানদেরও ডেভেলপ হচ্ছে। এইটা এখানকার মুসলমানদেরকে ভাবতে হবে। এবং এসআই যদি ইমপ্লিমেন্ট হয়, যদি 50% ইমপ্লিমেন্ট হয়, আমি আপনাকে বলছি এখান দিক দিয়ে মমতা ব্যানার্জির এই জিহাদি সরকার, পিসি ভাইপোর জিহাদি সরকার অবশ্যই উৎখাত হবে। আপনি যে বারবার বলেন যে ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জি দুর্নীতি, তাহলে এর প্রভাবটা কি রয়েছে? ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জি 2014-এ এমপি হওয়ার পর ওখানে কোনো পঞ্চায়েত আর মিউনিসিপ্যাল ইলেকশন হয় না, ঠিক আছে? কাউকে নমিনেশনই করতে দেয় না। এবং গত পঞ্চায়েত 2018-তে আমার নিজের বাড়ি অ্যাটাক করেছিল ওরা। তো ওখানে যে দুর্নীতি চলছে বাচ্চা থেকে বুড়ো সকলে জানে, ওখানকার যারা সাংবাদিক আছে সকলে জানে, এবং সন্ত্রাসী ভয়ে কেউ মুখ খোলে না। আপনি দুর্নীতি, আমার কাছে জাস্ট একটা ফাইল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পেলাম, এই দেখুন, এটা হচ্ছে ডিএম এর একটা অর্ডার, এডিএম এর, ঠিক আছে, সার্চুয়েশনায়। সেখানে আমফানে কাদের কাদের টাকা দেওয়া হয়েছে, ওই যে আমফানের ঝড়টা হলো, যে মেইন যে ঝড়ে ক্ষতিগ্রস্ত হলো সুন্দরবন উপকূল এরিয়ার কাকদ্বীপ এবং নামখানার যারা ফিশারম্যান, তাদের। ডায়মন্ড এরিয়ার কিন্তু কারো ক্ষতি হয়নি। দেখুন তার লিস্ট, দেখুন না লিস্টটা দেখুন। ফলতাতে নাকি 10,000 মৎস্যজীবী, আপনি বুঝতে পারছেন? ফলতাতে 10,000 মৎস্যজীবীকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। ইভেন টিএমবক মানে ঠাকুরপুকুর মহেশতলা, যেখানে টাউন এরিয়া, সেখানে আপনার 500, সোনারপুরে 500, মানে আপনি বুঝতে পারছেন যে কি হারে করাপশন। তো এইরকম হাজার হাজার ফাইল রয়েছে আমাদের কাছে। এটা আমফান জোরে সেন্ট্রাল টাকা পাঠাচ্ছে, আর এরা সেইভাবে বেনামি, এতে দেখবেন মৃত ব্যক্তিরাও হয়তো টাকা নিয়ে গেছে এই লিস্টের। তো এইরকম প্রচুর উদাহরণ আছে। এই ফলতাতে জাহাঙ্গীরের মাধ্যমে এইসব দুর্নীতি করে, এরকম ওদের এক একটা থেকে এক একটা আর কি, যেমন এই সাতগাছিয়াতে নবকুমার বেতাল আছে, এরকম সব রয়েছে। আগে শ্রীমন্ত বৈদ্য বজবই ছিল, মারা গেছে, এখন জাহাঙ্গীর আবাদ দিকটা দেখছে। এই বিভিন্ন ভাবে মানে এই চেলা চামুন্ডাদের দিয়ে কিভাবে দুর্নীতি করে যায়, কিভাবে ফলসে কোটি কোটি টাকা, দেখার কেউ নেই, প্রতিবাদের কেউ নেই, সকলে ভয় পায়। আমরা দেখছি বেশিরভাগ বিএলওই তো রাজ্য সরকারের। আর অপরদিকে শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন যে আইপ্যাকের সঙ্গে বিএলওরা মিটিং করছে, তাহলে কি এরপরে এসআইআর সুষ্ঠুভাবে করা সম্ভব হবে? না, শুভেন্দুদা যেটা বলছেন, তো দেখুন, শুভেন্দুদা অনেক ইনফরমেটিভ এবং ওনার কাছে প্রচুর তথ্য আসে। উনি যখন বলছেন নিশ্চয়ই ওনার কাছে আছে। আর এটা তো ঘটনা, এটা তো আমি তো জাস্ট ওই ফলতাতেই আমি উদাহরণ দিয়ে দেখিয়ে দিলাম যে বিএলও গুলো কিভাবে তৃণমূলের সঙ্গে যুক্ত, কেউ বুথ সভাপতি, কেউ বুথের মেম্বার, কেউ পঞ্চায়েত, যার স্বামী পঞ্চায়েতের সমিতির ক্যান্ডিডেট। তো
বিএলওরা যদি কাজ না করে, যদি ইলেকশন কমিশন ঠিকঠাক করে, বিএলওদের তো সাসপেন্ড করা উচিত, করছেই না, এবং তাদেরকে এফআইআর করে তাদেরকে অ্যাকশন নেওয়া উচিত। অ্যাকচুয়ালি কি জানেন তো, মানে সে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। আমি ডায়মন্ড হারবার ক্যান্ডিডেট ছিলাম, তো তাই ইলেকশন কমিশনের উপর আমার খুব একটা আস্থা নেই। আগে যে আরিজি আফতাব ছিল, এবং আগে যে যে ছিলেন চিফ ইলেকশন কমিশনার রাজীব কুমার, এরা পুরোপুরি অভিষেক ব্যানার্জির হয়ে এরা পুরো ইলেকশন কমিশনের কাজে লাগিয়েছে, যার ফলে সেদিনকে জেনারেল অবজারভাররা ভোটের দিনে ভোট ফোন তোলেনি, পুলিশ অবজারভার কোনো কাজ করেনি, কাউন্টিং অবজারভাররা কিছু কাউন্টিং এর দিনে অসহায় যেন ধৃতরাষ্ট্রের মতো ছিল। এই দেখছেন না, ভোটের পরে যখন আমি প্রিপারেশন নিচ্ছি ইলেকশন পিটিশন করার জন্য, অভিষেক ব্যানার্জির ছাপ্পা ভোটের এগেনস্টে কেস করার জন্য, সেই সময় চিফ ইলেকশন কমিশনার রাজীব কুমার তিনি চিঠি লিখছেন কি এসপি ডায়মন্ড হারবারকে, যেখানে অত হিংস্রতা, অত পোলিং এজেন্টদের মেরে শেষ করে দিয়েছে, আমাকে 4 ঘন্টা এক জায়গায়, 2.5 ঘন্টা এক জায়গায়, 1.5 ঘন্টা আটকে রেখে দিল। সেখানে উনি চিঠি লিখছেন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে ডায়মন্ড হারবারে। তো ইনি তো ইলেকশনের সর্বোচ্চময় কর্তা ছিলেন। তাহলে আপনি বুঝতে পারছেন যে ইলেকশন কমিশনের উপর আমি অন্তত খুব বেশি ভরসা করি না। তার জন্য আপনাকে প্রেশার রাখতে হবে অপোনেন্ট পলিটিক্যাল পার্টিগুলোর থেকে, এবং আমি মনে করি যে যে সমস্ত পার্টি আছে তাদের উচিত ইলেকশন কমিশনকে প্রেশার রাখা, এবং প্রত্যেকটা বিএলও কে কোন দলের সঙ্গে যুক্ত আছে সেগুলোকে পুরো তথ্য নিয়ে সেগুলো বারবার কমপ্লেইন্ট আপনাকে বারবার করতেই হবে। অলসদের জন্য পৃথিবী নয়। আজকে এই মৃত ভোটারদের বিষয়টাকে তুলে ধরেছিলাম বলে আজকে ইলেকশন কমিশন তথ্য দিতে বাধ্য হয়েছে, ডিএমদেরকে চাপ দিয়ে যে কত মৃত ভোটার আছে তোমরা তথ্যগুলো দাও। তাই এগুলো যদি না করা হতো তাহলে কি হতো? আজকে শুভেন্দুদা যে ইস্যুটা তুলেছেন অবশ্যই এটা গুরুত্ব সহকারে দেখা উচিত, এবং এই প্রত্যেকটা বিএলওর তার এই আইপিডিআর চেক করা উচিত, কারণ এরা তো হোয়াটসঅ্যাপে বেশি কথা বলে, এদের আইপিডিআর চেক করা উচিত যে তৃণমূল নেতাদের সঙ্গে এদের কোনো কানেকশন আছে কিনা। আইপ্যাক অর্থাৎ প্রশান্ত কিশোরের টিম তো 2021-এ মমতা ব্যানার্জিকে ক্ষমতায় এনেছিল, কিন্তু এইবারে আমরা দেখছি বিহারে তো পিকের টিম শূন্য রেজাল্ট করেছে। তাহলে কি 2026-এর নির্বাচনে এই আইপ্যাকের টিম মমতা ব্যানার্জিকে ক্ষমতায় আনতে পারবে? না, এটা একটা কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন, আননেসেসারি পিকের বিরুদ্ধে বলেও লাভ নেই। তবে এটা ঘটনা যে রাঁধুনি, সে তো আর রান্না করা খাবার খায় না, তার রান্না করা খাবার অন্যরাই খায়। তা পিকে কে আপনি যদি রাঁধুনি ধরেন, তো আপনি রেজাল্ট কি করে তার কাছ থেকে পাবেন? তার টিমের কাছ থেকে তো পাবেন না আপনি। সে অন্যেরাই কাজ করবে, সে নিজে দল গঠন করে যেটা করতে সে বোকামো করেছে। সে তো অনেক ইন্টেলিজেন্ট নাকি আমাদের থেকে, ওই জন্য বিহারের মানুষ সাফা করে দিয়েছে তাদেরকে। আর এবারে আমার মনে হয় পিকের টিমের কাজ করাটা, কারণ বিজেপি অনেক শক্তভক্ত, বিশেষত শুভেন্দুদার শ্রমিকদার এই টোটাল যে একটা সেট আপ তৈরি হয়েছে এটা অনেক বেশি হাইলি ইনফরমেটিভ, এবং অনেক বেশি এটাকে স্পিকার টিমকে রেজিস্ট করার মতন আমি আশা করব। আমরা দেখছি এসআইআর প্রসঙ্গে 4 জন বিএলও আধিকারিকের নামে ব্যবস্থা নেওয়ার কথা ছিল, কিন্তু নির্বাচন কমিশন কিন্তু নেয়নি। তাহলে কি সঠিকভাবে এসআইআর করানো যায়? আমি তো এটা আগে উত্তর দিয়ে দিলাম যে ইলেকশন কমিশনের আমার সে ঘরপড়া গরু বললাম না, যে সেই সিঁদুরে মেঘ দেখার মতন ইলেকশন কমিশন খুব একটা বর্ষা নেই, তবু তা তার উপর করতেই হবে, আর কোথায় যাবো আমরা। অপরদিকে আমরা দেখছি অভিষেক ব্যানার্জি নির্বাচন কমিশনের বাবার নামে নানা কথা। ছাড়ুন ওই 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 ছাগল পাগলের কথা ছাড়ুন। একটা মেয়ার একটা উচ্চ মাধ্যমিকে পাস কোনো ছেলের সম্পর্কে আমি কোনো কথা বলতে চাই না। ওকে এই হাইকোর্টে, যেটা ইডি সিবিআই পারেনি, আমি অন্তত কানটা ধরে তো অন্তত হাইকোর্টে নিয়ে এসেছি হলফনামা দিতে। ওর বিরুদ্ধে যে কেস চলছে, কেসের লড়াই কত, তো সকলকে পারচেস করতে চাইছে ওর কাছে হাজার হাজার কোটি কোটি টাকা। তো দেখবো কতদূর চলে, আর আমাদের কতটা দম আছে, ভগবানের প্রতি বিশ্বাস আছে আমাদের, আশা করি সত্যের জয় হবেই। অভিজিৎ গাঙ্গুলি দাবি করছেন কেন্দ্রীয় সরকার চায় না এই রাজ্যের পরিস্থিতি বদলাক, এবং তাই জন্যই তৃণমূল এখনো রাজ্যে ক্ষমতায় রয়ে গেছে। তো আপনি এই কথায় কতটা সহমত? আমি তো মনে করি না যে অভিজিৎ গাঙ্গুলি এই ধরনের কথা বলেছে, আপনারা মিডিয়া পার্সেন্টে বিকৃতি করছেন। আমি যেটুকুনি ওনার বাইটস শুনেছি, ওনার যে বক্তব্যটা শুনেছি, তাতে আমার মনে হচ্ছে উনি কেন্দ্রীয় সংস্থাগুলোকে বলছেন, ইডি কে, সিবিআই কে। এটা তো সকলেরই কথা যে ইডি সিবিআই এর অফিসাররা ঠিকঠাক কাজ করছে না। এখন তারা যদি কেন্দ্রীয় সরকারের অধীন বলে, এটা তারা তো স্বয়ংশাসিত সংস্থা, ইডি সিবিআই তো কন্ট্রোল বাই বিজেপি লিডার নয়, সেন্ট্রাল যে বিজেপি লিডার এতে কন্ট্রোল করছে, এটা তৃণমূল বা সিপিএম রটাচ্ছে। ইডি সিবিআই এর অফিসাররা অনেকেই ডিসঅনেস্ট আছে, যার ফলে কাজগুলো ঠিকঠাক হচ্ছে না। আর অভিজিৎ গাঙ্গুলি এই বক্তব্যটাই রাখতে চেয়েছেন, উনি কখনোই সেন্ট্রাল গভর্নমেন্ট বা মোদী সরকারকে কিছু বলেননি। এটা আপনারা মিডিয়া পার্সনে বিকৃতি করেছেন। কিন্তু
কিন্তু আমরা তো দেখছি এই নির্বাচন কমিশন অভিষেক ব্যানার্জি বা ওই বিএলওদের বিরুদ্ধে যথাযথ যে পদক্ষেপ সেটা নিচ্ছে না। তাহলে কি সিপিএম যেটা বলে থাকেন যে তৃণমূল বিজেপির সেটিং রয়েছে, তাহলে এই তত্ত্বই কি সত্যি? আচ্ছা, সিপিএম তো গোলসের থিওরি ফর্মুলা করে, সেই গোলসে যে একটাতে মিথ্যা কথাকে হাজারবার বলো সত্যে পরিণত হবে। সিপিএম এর কাজটা কি? মাইক্রোস্কোপে তো দেখতে হবে এত মিথ্যা কথা বলে বলে আজকে ওরা ফিনিশ হয়ে গেছে। আপনি সিপিএম এর নেতাদের বলুন তো, এই আমি অভিজিৎ দাস ববি, আমি যখন অভিষেকের বিরুদ্ধে কেসটা করেছি, আমি ওদের প্রার্থী, ডায়মন্ড হারবার প্রার্থী, যে আপনার ওই প্রতীকুর রহমান বা তার নেতাদেরকে কতবার বলেছি যে আপনারা অ্যাডেড পার্টি হন বা আপনারা কেন হয়নি, আপনি ওদের বলুন। ওরা তো আর নাকি পিসি ভাইপোর বিরোধী, তাহলে অভিষেকের বিরুদ্ধে কেসে ওরা কেন অ্যাডেড পার্টি হলো না বা আলাদা করে ফাইল করলেন ইলেকশন পিটিশন? তাতেই তো বোঝা যাবে যে কতটা দুধ আর কতটা জল মেশানো আছে ওদের কথার মধ্যে। আমি বোঝাতে পারলাম না কথাটা? তা যে ওরা যেটা মিডিয়ার সামনে বলছে ওতে অত বিশ্বাস করার নেই। তৃণমূলের সঙ্গে সিপিএম নেতাদের একটা লিয়াজ স্থাপন আছে, এই জন্য বিজেপির ঝান্ডা খুলে দেয়, বিজেপির মঞ্চ করতে দেয় না, কিন্তু আরামসে সিপিএম এর আপনি দেখুন না ডায়মন্ড হারবারে সিপিএম এর পতাকা চারিদিকে রয়েছে, বিজেপির কোনো ঝান্ডা দেখতে পাবেন না। বিজেপির ঝান্ডা, আমি তো আমতলার ছেলে, বিজেপির ঝান্ডা লাগালেই ওরা সংসার খুলে দিচ্ছে। অথচ যেটা লিভস অ্যান্ড বাউন্সের যে অফিসটা আছে অভিষেকের এমপি অফিসটা, তার সামনে দেখুন সিপিএম এর সব ঝান্ডা টানানো আছে। কে কার সঙ্গে লিয়াজ রয়েছে, কে কার সঙ্গে নেক্সাস রয়েছে, তো এটা ওপেন সিক্রেট, এটা খুব বেশি বলার দরকার নেই। এই এত কিছু হওয়ার পরেও অভিষেক ব্যানার্জির যে এত টাকা বাজেয়াপ্ত হলো লিপস অ্যান্ড বাউন্সের, তারপরেও কি পুলিশ অভিষেক ব্যানার্জিকে গ্রেফতার করবে না? পুলিশ কেন করতে যাবে? এখানটা তো ইডি সিবিআই অফিসারদের ভূমিকা আছে। এইটাই তো অভিজিৎ গাঙ্গুলি বারবার বলছেন। আজকে লিপস অ্যান্ড বাউন্সের আমি নিজে ফোন করেছিলাম জয়েন্ট ডিরেক্টরকে, ইডি কে, যে লিপস অ্যান্ড বাউন্সের অফিসটা তো অভিষেক যে এমপি অফিস করেছে এটা তো সিল করে গেছিলেন, ও কি করে খোলে বসে? সকাল 7টা থেকে ওখানে বসে যে ভোটের অপারেটটা করলো, ইডির কোন অফিসার কিছু করেছে? কিছু করেননি। আপনি খোদ সারদার যে এই যে মানি মার্কেটিং যে সারদা কোম্পানি, আপনি গিয়ে পৈলানে গিয়ে দেখুন তো, যে সারদার সমস্ত 250 থেকে 300 কোটি টাকার মাটি কেটে বিক্রি করে দিয়েছে। 40-50 ফিট ডিপ এক এক গাড়ি মাটির দাম কত জানেন তো? 250 থেকে 300 কোটি টাকার। অভিষেকের পৃষ্ঠপোষকতায় ওখানে বসে এই জিনিসটা হলো সারদার পৈলানি যে সারদা পার্কে। তো সেখানে ইডি তো ওগুলো তো সিল করে গেছিল। ইডি অফিসার তো আমি কমপ্লেন করেছি, ইডি কোনো অ্যাকশন নিয়েছে? কেন নেয়নি? এখানে ইডির অফিসাররা, সিবিআই অফিসাররা পার্সোনাল দুর্নীতি বিষয়টা তো খুব বেশি, মানে এটা এটা একটা পার্সোনালি সব অফিসার গুলো এই টাইপের করছে। আর উপর থেকে তো সব অফিসার যারা রয়েছেন এদের উপরে, তাদের তো সব ব্যাপারে তো মাথা দেওয়ার মতো এই টাইম নেই। দেখুন, তবে এটা ঠিক যে মানুষ চাইছে যে অভিষেক গ্রেপ্তার হোক, এবং আমি আশা করব যে এখন দেখুন অভিষেক যদি এখনই অ্যারেস্ট করে তখন একটা সিম্প্যাথি ভোট পেতে চাইবে, কারণ সামনে ইলেকশন। আমি মনে করবো বিধানসভা ইলেকশনের পরে অভিষেকের কিছু একটা হবেই, তার আগেও হতে পারে। একদম শেষ প্রশ্ন যেটা জিজ্ঞেস করব, আপনি অভিষেকের বিরুদ্ধে যে কেসটা লড়ছেন তার ফলাফল কি হতে পারে? না, অভিষেকের বিরুদ্ধে যে কেসটা লড়ছি, প্রথম 7 মাস তো বিচারপতি ধরে অজয় কুমার মুখার্জি তিনি 7 মাস পরে বললেন যে ওনার নাকি পার্সোনাল রিজনের জন্য কেসটা ছেড়ে দেবেন। আমি জানি না কেন উনি প্রথমে কেন বললেন না, 7টা মাস নষ্ট করলেন। তারপরে বিচারপতি যিনি আছেন মাননীয় সুগত মজুমদার, উনি প্রতি মাসে হিয়ারিংটা করছেন, আজকে হিয়ারিং ছিল। এবং সামনের আমরা যে ফরেন্সিক টেস্টের জন্য আমরা যে আবেদন করেছিলাম, সেই আবেদনের ভিত্তিতে আগামী 15 তারিখ মানে ইভিএম মেশিনে যে ওরা অভিজিৎ দাস বাবু যে লিউকোপ্লাস্ট লাগিয়ে দিয়েছিল, ক্যামেরাতে যে কাদা লাগিয়ে দিয়েছিল, ইভিএম এর সুইচ গুলোতে আতর লাগিয়ে দিয়েছিল, যে টিপলে বিজিবিতে টিপলে বাইরে যে আতরে গন্ধ শুকে শুকে মারছিল, একজনের তো মাথা কুড়ুল দিয়ে কুপিয়ে দিল ফলতার একজন, এবং পুলিশ কোনো এফআইআর নেয়নি। তো এই সমস্ত বিষয়টা এই জন্য আমরা ক্যামেরা, ভিডিও, সিসিটিভি এবং ইলেকট্রাল মেটেরিয়ালস গুলো ফরেন্সিক ল্যাবের জন্য আবেদন করেছিলাম। আগামী 15ই ডিসেম্বর, আজ 19শে নভেম্বর, আগামী 20 দিন পরে আপনার 15ই ডিসেম্বর এটার হিয়ারিং শুরু হবে। অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমি সংক্ষেপে বলি, বেশি বিস্তৃত দিয়ে যাবে। 2024-এর লোকসভা নির্বাচনের পরে আমি ফলতার সাধারণ ভোটার হিসাবে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ইলেকশন পিটিশন করি, যার নাম্বার হলো ইলেকশন পিটিশন 6/2024। তো এই ইলেকশন পিটিশন করার মেন কারণ হলো আমি একজন ভোটার। আমি যেমন 2014 পর থেকে 2024 পর্যন্ত এখনো পর্যন্ত একটাও ভোটে আমি অংশগ্রহণ করতে পারিনি, অর্থাৎ আমি ভোট দিতে পারিনি। সেম আমার মতো
ফলতায় একাধিক ভোটার আছে যারা আজ পর্যন্ত 2014 পরে যত ইলেকশন হয়েছে ভোটই দিতে পারেনি, যার ফলস্বরূপ এবারে 2024-এর ভোটে অভিষেক ব্যানার্জির এগনেস্ট প্রার্থী মাত্র 14,000 ভোট পেয়েছে, আশেপাশে হবে। ঠিক সেই কারণে আমি একজন সাধারণ ভোটার হিসাবে ইলেকশন পিটিশন করেছিলাম। ইলেকশন পিটিশন করার পরে ফার্স্ট আমার বাড়ি ইলেকট্রিক কেটে দেওয়া হয়, তারপরে আমাকে বিভিন্ন ওদের লোক মারফত আমাকে বিভিন্ন অর্থের প্রলোভন দেখিয়ে কেসটা তুলে নেওয়ার ব্যবস্থা করতে বলে, কিন্তু আমি তাতে রাজি হইনি। লাস্ট পর্যন্ত আমাকে 2 কোটি পর্যন্ত অফার দিয়েছিল, তখনও আমি রাজি হইনি, যে কারণে আজ আমাকে একটা মিথ্যা মার্ডার কেসে আমাকে ফাঁসিয়ে দেয়। সেই মার্ডার কেসটা যেদিন হয় সেই দিন আমি টোটাল আমাকে একটা মিথ্যা মার্ডার কেসে ফাঁসানো হয়, যেই দিন আমি আমি ওখানে উপস্থিতই ছিলাম না। আমি ছিলাম ওখান থেকে প্রায় 100 কিলোমিটার দূরে মথুরাপুরে। তারপর থেকে আমাকে একাধিকবার পুলিশ আমাকে বারবার বলছে, ঠিক আছে তুমি আমাকে পুলিশের বিভিন্ন লোক মারফত তুমি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে এই কেসটা উইথড্রল করে নাও। আমি তাতে রাজি হইনি, সেই জন্যে আমাকে এই মিথ্যা মার্ডার কেসে ফাঁসানো হয়েছে। স্যার, প্রথমে সিএম নিউজ মিডিয়া আপনাকে স্বাগত জানাই। আমরা জানি অভিজিৎ দাস ববি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে একটি মামলা করেন এবং একটি ভোটার হিসেবে বাপ্পাদিত্য এটি মামলা করেন, কিন্তু আমরা এটাও দেখছি যে অভিষেক ব্যানার্জি উল্টে বাপ্পাদিত্য নামে কেস করে দেন। তো এইটা স্টেটাস কি আছে এখন? অ্যাকচুয়ালি ওখানে একজন ইলেকট্রিকিউটেড হয়ে মারা গিয়েছিলেন, তার 2 মাস আগে থেকে তিনি নিখোঁজ ছিলেন। তিনি নিখোঁজ হওয়ার পরে ভদ্রমহিলার স্ত্রী গিয়ে ফলতা থানায় একটা ডায়েরি করেন। ডায়েরিতে কারোর নাম উল্লেখ ছিল না, শুধু এইটুকুই উল্লেখ ছিল যে বিকেলে উনি বাজার করতে বেরিয়েছিলেন, বাজার করতে বেরিয়ে তারপর উনি ফিরে আসেননি। বাজার করতে বেরোনোর সময় ওনার পরনে ছিল এই নিখোঁজ ডায়েরি যেভাবে করতে হয়, এই পোশাক পরনে ছিল, এই ছিল, এই বলে উনি একটা নিখোঁজ ডায়েরি করে চলে এলেন। আচ্ছা, তার 2 মাস পরে ওই ডায়মন্ড হারবার এলাকারই কোনো একটা হোটেলের ছাদে তার মৃতদেহ উদ্ধার হলো। পোস্টমর্টেমে দেখা গেল তিনি নাকি বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছেন। সেই সময় ওই ভদ্রমহিলার স্ত্রীকে দিয়ে আরেকটি ডায়েরি করানো হলো, এফআইআর করানো হলো। এইবারে কিন্তু উনি নতুন কথা লিখলেন। নিখোঁজ হওয়ার সময় তিনি নিখোঁজ হয়েছেন বলে লিখে দিয়েছেন, আর কিছু লেখেননি। এবারে তিনি লিখছেন যে এই বাপ্পাদিত্য মণ্ডল ওনাকে নাকি ডাকতে এসেছিল, ওনার সাথে উনি বেরিয়ে যান, বাইরের নগরস বেরিয়ে যান, তারপর তুমি ফিরে আসেননি। হঠাৎ করে বাপ্পাদিত্য নামটা চলে এলো, খুব রহস্যময় এটা। তা এইটা কেন হলো? মানে ততক্ষণে বাপ্পাদিত্য মণ্ডল কেস করা হয়ে গেছে, হাইকোর্টে কয়েক প্রস্ত হিয়ারিংও হয়ে গেছে। এখন কি করে এর পেছনে লাগানো যায়, একটা ছুতো পেয়ে গেল, নিয়ে একটা ফলস কেসে জড়িয়ে দিল। হ্যাঁ, তা একটা ছেলে খেলার মতন একটা কেস হয়ে গেল। এই ব্যাপারটা কোর্টে ইলেকশন পিটিশন চলার সময় কোর্টে আমি বলেছিলাম, তখন বললো এটা তো মানে ইউ হ্যাভ টু গো টু এ ক্রিমিনাল কোর্ট। আমাদের এটা ইলেকশন পিটিশন মানে আমার আর কি মানে এখতিয়ারটা খুব সীমাবদ্ধ। ইলেকশনে কোনো গন্ডগোল হয়েছে কিনা সেই ব্যাপারটা আমি দেখবো। এই ব্যাপারটা নিয়ে তোমাকে ক্রিমিনাল কোর্টে ইউ হ্যাভ টু নক দি ডোর অফ দি ক্রিমিনাল কোর্ট। এনিওয়ে, যাই হোক, তা এটা তো একটা বিতিকিচ্ছিরি ব্যাপার। আমরা একটা ওর সাথে কথা বলেছি, একটা ক্রিমিনাল ডিভিশন করার কথা আমরা ভেবেছি। তাতে আগেকার ডায়েরিটার কথা উল্লেখ থাকবে, যেটা সম্পূর্ণ নিখোঁজ ডায়েরি, পিওর নিখোঁজ ডায়েরি যেভাবে হয় সেইভাবেই এটা করা হয়েছিল। 2 মাস বাদে যখন তার মৃতদেহ উদ্ধার হচ্ছে, তখন দুম করে বাপ্পা নামটা দিতে হবে, দিয়ে চলে এলো। ব্যাস, মার্ডার কিছু ফেসে গেল। মানে ওকে নিয়ে গিয়ে মার্ডার করিয়ে দিয়েছে, ইলেকট্রিক শক খাইয়েও যেভাবে মার্ডার করিয়ে দিয়েছে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এখন মামলা যেমন চলছে। আগের দিন আমি কোর্টে বলেছিলাম ওনার মামলায় যে ইভিএম মেশিন, তারপরে ব্যালট বক্স, আরো বেশ কিছু জিনিস হাইকোর্ট প্রিজার্ভ করতে বলেছিল। আমি সেগুলো আগের দিন বললাম যেগুলো ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হোক ফর ফরেন্সিক অডিট। তখন বলে সেটার জন্য তোমাকে আলাদা একটা অ্যাপ্লিকেশন করতে হবে।
সেই অ্যাপ্লিকেশন করলে পরেই তার উপরে ভিত্তি করে আমি ডাইরেকশনটা দিতে পারবো। এবং সেই অ্যাপ্লিকেশনের যদি আদার সাইডে কোনো আপত্তি থাকে সেটাও আমাকে শুনতে হবে। ওর জন্য তো স্পেসিফিক্যালি একদিন জজ সাহেব বললেন যে ইউ ফাইল অ্যান অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্লিকেশন টু দিস এফেক্ট ফর সেন্ডিং অল দোজ ডকুমেন্টস ফর ফরেন্সিক অডিট লাইক ইভিএম মেশিনস, যেখানে নাকি অভিযোগ করা হয়েছে যে সেলোটেপ বা ওই হসপিটালে কি টেপ দিয়ে বিজেপি ক্যান্ডিডেটদের ওই নাম্বার 1 অভিজিৎ দাসের নাম ছিল, সেখানে নাকি সার্জিক্যাল টেপ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে যাতে ওর নামটা কেউ দেখতে না পায়। এমন ভাবে করা হয়েছে যদি উপর দিয়েও কেউ চাপ দেয় তাতে আর কি মানে ওটা বাটন প্রেসড হবে না। আচ্ছা, এই সিসিটিভি ক্যামেরার মুখ ঘুরিয়ে দেওয়া হয়েছে, কোনো কোনো জায়গায় কাদা লেপটে দেওয়া হয়েছে। তারপরে নাম্বার 1-এ যেখানে এসব কিছু করা যায়নি সেখানে পারফিউম দিয়ে রাখা হয়েছে যাতে মেশিনে কেউ চাপ দিলেই বেরিয়ে এলে পরে হাতে পারফিউমের গন্ধ পাওয়া যায়, তখন তাকে ধরা হবে। এরকম বেশ কিছু কাণ্ড ঘটেছে। তা এই জন্যে এই ইভিএম মেশিনস, সিসিটিভি ক্যামেরা, ব্যালট বক্স, এরকম আরো রেলিভেন্ট জিনিসগুলো সেগুলো সব ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানোর জন্য বলা হয়েছিল। তা একটা প্রপার অ্যাপ্লিকেশন করতে বলা হয়েছে। নেক্সট ডেট আছে 24 নভেম্বর। অ্যাপ্লিকেশন রেডি হচ্ছে। 24 নভেম্বরের মধ্যে আমরা ওটা তার আগেই ফাইল করে দেবো যাতে 24 নভেম্বর ওটা হিয়ারিংটা আমরা করতে পারি। আচ্ছা, ইন দি মিন টাইম আমাদের রেসপন্ড নাম্বার 1 যে অভিষেক ব্যানার্জি, তিনি একটা এফিডেভিট ইন অপোজিশন দিয়েছেন। এই ইলেকশন পিটিশনের ভিত্তি করে একটা অপোজিশন দিয়েছে। সব ভুল ভাল উল্টো পাল্টা কথা লেখা রয়েছে প্রতিটি প্যারাগ্রাফে। যেমন এক জায়গায় লেখা আছে ইলেকশন পিটিশন বার্ড বাই লিমিটেশন, মানে 45 দিনের ভিতরে ফাইল করার কথা, এটা নাকি তার পরে ফাইল করা হয়েছে। মোটেই তা নয়। ফাইল করার সময় হাইকোর্ট অথরিটি দেখে নেয় যে ঠিক মতন আছে কিনা। এই পিটিশনটা 44th ডেতে ফাইল করা হয়েছিল, আরো একদিন পরে সময় ছিল। যদি ডিলে হতো তাহলে ফাইলিংই হতো না, ফাইলিংই নিত না এটা। হ্যাঁ, সব ঠিক আছে। আরো সব প্রতিটি প্যারায় আমি পড়ে দেখছিলাম ভুল ভাল উল্টো পাল্টা সব লেখা রয়েছে। এটার একটা জুৎসই রিপ্লাই দিতে হবে, সেটাও আমরা দেবো, দিয়ে হেডিং হবে। আমি খুব আশাবাদী, এই যে সম্প্রতি আমরা দেখলাম যে একজন বিধায়কের সদস্যপদ খারিজ করে দেওয়া হলো দল বদলের জন্য, এটাও ঠিক সেরকম হবে। আলটিমেটলি দেখা যাবে ওই আমাদের রেসপন্ড নাম্বার অভিষেক ব্যানার্জি ওর এমপি সিটটা বাতিল হয়ে যাচ্ছে। আমি খুব আশাবাদী। এবং এই ধরনের ঘটনা কিন্তু নতুন নয়, এই ধরনের ঘটনা কিন্তু আগেও ঘটেছে। ক্যালকাটা হাইকোর্ট থেকে ঘটেছে, অন্যান্য হাইকোর্ট থেকেও ঘটেছে। সুতরাং এবারে যে ঘটবে না তা নয়, ঘটতেই পারে। আমি খুব আশাবাদী, কারণ আদার সাইডের দেখছি প্রতিবাদের কোনো ভাষাই নেই। মানে যা সেটা অপোজিশন লিখতে হয়, ভুল ভাল উল্টো পাল্টা জানা হয় তাই লিখে জমা করে দিল, ব্যাস। ইলেকশন কমিশন কিন্তু এখনো পর্যন্ত অপোজিশন দিল না। আগের দিন একটি মেয়ে দাঁড়িয়েছিল, বললো তোমাকে আমি লাস্ট চান্স দিচ্ছি, নেক্সট দিনের মধ্যে অপোজিশন তুমি না দাও তোমাকে আর চান্স দেওয়া হবে না, অপোজিশন ছাড়াই আমি শুনবো। দেখা যাক কি করে, আদৌ ইলেকশন কমিশন অফিস দেয় কিনা দেখা যাক। আমি খুব আশাবাদী যে মানে উই শ্যাল হ্যাভ এ ভেরি গুড রেজাল্ট, অ্যান এক্সেপশনাল রেজাল্ট আউট অফ দিস ইলেকশন পিটিশন। আমরা তো জানি যে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ হয়েছে, হ্যাঁ। কিন্তু এমন তো অনেক বিধায়কই রয়েছে যারা ভোটে জেতার পর দলবদল করেছে। তাহলে তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনার মনে হয়? হ্যাঁ, এটা তো ইনস্ট্যান্স হয়ে থাকলো। এই রায়ের উদাহরণ দিয়ে এই রায়ের কপি ফরওয়ার্ড করে ওদের সমস্ত সদস্যপদ খারিজ হয়ে যাওয়ার কথা। এই সদস্যপদটা যেসব গ্রাউন্ডে খারিজ করা হয়েছে রায়তে পুঙ্খানুপুঙ্খভাবে সবকিছুর উল্লেখ রয়েছে। সুতরাং এই রায়টা রেফারেন্স দিয়ে ওদের বিরুদ্ধে সিমিলার যদি কোনো কেস হয়, এই রায়ের রেফারেন্সটা দেওয়া যেতেই পারে। এই রেফারেন্সটা ফরওয়ার্ড করে সিমিলার অর্ডার চাওয়া যেতে পারে, এবং কোর্ট তখন আর কি নিশ্চয়ই কোর্ট সে বিবেচনা করবে। কোর্ট তখন একটাই দেখবে যে ওই কেসটার এই কেসটার ভিতরে সিমিলারিটি কতটা। যদি সেম ফুটিংস হয় দেন কোর্ট উইল হ্যাভ নো ফার্দার অর্ডিনারি বাট টু পাস দ্য সিমিলার অর্ডার। কারণ এই অর্ডারটা একটা ডিভিশন বেঞ্চের অর্ডার, সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ আসার পরে অর্ডারটা পাস হয়েছে। হ্যাঁ, এর উপরে সুপ্রিম কোর্ট আছে। এই অর্ডারটা যদি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ না হয়, দিস অর্ডার উইল রিমেইন স্ট্যান্ড। ন্যাচারালি অন্যান্য কেসে যদি কেস আলটিমেটলি হয় তাহলে এই অর্ডারটা ফরওয়ার্ড করে সিমিলার অর্ডার চাওয়া হবে, এবং কোর্টও সিমিলার অর্ডারই যদি সেম ফুটিংস হয়, যদি কেসটা অলমোস্ট সিমিলার আছে, হ্যাঁ দলবদল নানান কারণে হতে পারে, সিমিলার ফুটিংস যদি হয় কোর্ট উইল হ্যাভ নো আদার অর্ডিনারি বাট টু পাস দ্য সেম অর্ডার। আমরা যে বেল অ্যাপ্লিকেশন করি, একটা কেসে ধরুন 5 জন অ্যাকিউজড রয়েছে, 2 জনের বেল হয়ে গেছে, তৃতীয় বা চতুর্থ জনের জন্য বেল অ্যাপ্লিকেশন করছি, আমরা কি বলি যে দিস টু জেন্টলম্যান অলসো ইন দ্য সেম ফুটিংস, দোজ হু হ্যাভ অলরেডি এনলার্জড অন বেল,
কোর্ট তখন বিবেচনা করে দেখবে সত্যি সেম ফুটিংস কিনা। যদি দেখা যায় সেম ফুটিংস সেম রিজন, নিশ্চয়ই বেল দিয়ে দেবে। এটাও তাই। এটা একটা খুব দুর্দান্ত ঐতিহাসিক রায় হয়েছে আমি বলবো। অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। নমস্কার।